করোনা ২-৩ বছর থাকার দাবি করেও প্রস্তুতিতেই আটকে আছে স্বাস্থ্য অধিদপ্তর। শুরু থেকে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ায় দিতে হচ্ছে মাশুল। আমরা যদি আগে থেকে আরো ব্যাপকভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারতাম, সংক্রমণের যে ব্যবস্থাপনাটা আমাদের আরো ভালোভাবে আমরা করতে পারতাম। আমরা যদি বৈজ্ঞানিক যেসব নির্ধারিত কর্মপন্থা সেগুলো অবলম্বন করতে পারি, এটা ৬ মাসের মধ্যে শেষ হওয়া সম্ভব। আমরা বর্তমানে যেভাবে চলছি এইভাবে তো ১ বছর ২ বছর ৩ বছর চালা যাবে না। পরীক্ষামূলক ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে দেদারসে, বাড়ছে ঝুঁকি। ওষুধ প্রশাসনের দায় সারা জবাব। আপনার প্রেসক্রিপশন আছে কিনা, তখন বললো না, ডাক্তার আমাকে বলে দিচ্ছে। কারণ শুনে যে মার্কেট ওদা হয়ে যাচ্ছে, পাওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক স্টেরয়েড কোনো ওষুধই প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় না। একটা আরো স্ট্রিক্ট হয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে রেড জোনেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে লকডাউন মানছে না কেউ, ঝুঁকি বাড়ায় ঢাকা থেকে চট্টগ্রাম ও নোয়াখালীর 2টি ট্রেন বন্ধ। এই 2 মাসে ভাড়া পাইব, কিছু মাপ ঠাপ চাইয়া, কিছু কম টম দেয়া যাইতে ইচ্ছে করে, তারপর এখন করোনার প্রভাবে যাইতেছি। করোনার প্রভাবে চাকরি হারিয়ে রাতের আঁধারে ঢাকা ছাড়ছেন অনেকে, দিতে পারছেন না বাড়ি ভাড়াও। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। নতুন করে বাংলাদেশের ৫,০০০-এর বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিল চীন। কার্যকর ১ জুলাই থেকে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। টানা ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা। মাথা গোজার ঠাঁই না থাকায় ঝুঁকি নিয়ে থাকছেন অনেকে। উত্তরাঞ্চলে বেড়েছে নদ নদীর পানি। দেশে করোনা ২-৩ বছর থাকবে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এমন দাবি করলেও এখনও প্রস্তুতির কথাই শোনাচ্ছেন তারা। তাহলে প্রশ্ন, কিভাবে এগোবে পরবর্তী দিনগুলো? বিশেষজ্ঞরা বলছেন শুরু থেকে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ায় দিতে হচ্ছে মাশুল। রাশেদ লিমনের রিপোর্ট। ১০০ দিন পেরিয়ে এখনো সংক্রমণের চূড়া খুঁজছে বাংলাদেশ। জানা নেই কবে নাগাদ বর্ষে আসবে এই ভাইরাস। এমন অবস্থায় বৃহস্পতিবার ১৭তম দেশ হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা এদেশে ১ লাখ। দীর্ঘদিন পর সংবাদ বুলেটিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন করোনায় ভুগতে হবে আরও ২ থেকে ৩ বছর বা তার চেয়েও বেশি। কিন্তু এমন ধারণার সমীকরণ কি? এ নিয়ে ভিন্ন মত আছে বিশেষজ্ঞদের। আমরা যদি আগে থেকে আরো ব্যাপকভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারতাম, সংক্রমণের যে ব্যবস্থাপনাটা আমাদের আরো ভালোভাবে আমরা করতে পারতাম, এটা বাস্তবিক। অনিয়ন্ত্রিতভাবে আমরা এই রোগকে সংক্রমণ হতে দিই, তাহলে ২-৩ বছরের মধ্যে হার্ড ইমিউনিটি হয়ে যাবে এবং তখন রোগটা শেষ হবে। কিন্তু এটা যদি আমরা ইন্টারভেনশন করতে পারি, আমরা যদি বৈজ্ঞানিক যেসব নির্ধারিত কর্মপন্থা সেগুলো অবলম্বন করতে পারি, এটা ৬ মাসের মধ্যে শেষ হওয়া সম্ভব। তারা বলছেন যদি এমনটা হয় সেক্ষেত্রে রোগীর সংখ্যা বিচারে নিতে হবে মহাপরিকল্পনা। স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি শিক্ষা কার্যক্রমও এগিয়ে নিতে হবে। আর এই সময় পিছিয়ে পড়া অর্থনীতির হাল ধরতে হবে শক্ত হাতে। স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নত না হয়, তাহলে আমরা কোনোভাবেই আমাদের যে সমস্ত রোগীগুলো আক্রান্ত হবে তাদেরকে ঠিক সাহায্য দিতে পারবো না বা চিকিৎসা দিতে পারবো না। স্কুল কলেজ চলবে, কিন্তু যতটুকু পারা যায় অনলাইনে, যেহেতু আমাদের দেশে একটা ডিজিটাল মিডিয়া আছে, সুষ্ঠু পরিকল্পনা করে আমরা প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছর কিভাবে চলবো সেটা আমরা ঠিক করতে পারি। এই মুহূর্তে স্বাস্থ্য ঝুঁকির যদি লাগাম আমরা টেনে ধরতে পারি, তাহলে কিন্তু আমরা এর ভয়াবহতা কমিয়ে রাখতে পারবো, আমরা অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারবো। আর পরিস্থিতি আন্দাজ করলেও এখনো পরিকল্পনা কাগজে কলমেই। মহাপরিচালক বলছেন এখনো ছক কষছেন তারা। আমরা বর্তমানে যেভাবে চলছি এইভাবে তো ১ বছর ২ বছর ৩ বছর চালা যাবে না। কাজেই হলো কিভাবে এই কোভিড পরিস্থিতির সাথে আমরা বেঁচে থাকতে পারি, কেমন করে কোভিড নন কোভিড রোগী সবাই সেবা পায়। এই যন্ত্রপাতিগুলো যেন সরকারি বেসরকারি সব হাসপাতালে অ্যাভেলেবল থাকে। আরও যে সমস্ত সহজ এবং নতুন যে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা হয়েছে সেগুলো যদি আমরা চালু করতে পারি। তবে নানা আশঙ্কা থাকলেও ইতিবাচক মানসিকতা, সাহস আর দৃঢ়তার সঙ্গে করোনা মোকাবিলার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার আয়ুষ্কাল নিয়ে স্বাস্থ্য বিভাগের কোনো কোনো কর্মকর্তার অদূরদর্শী ও দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা সৃষ্টি করছে বলে জানিয়েছেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের সমন্বয়হীন ও অযাচিত বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখার জন্য নিয়মিত প্রয়াস চালিয়ে যাচ্ছেন, করোনা যোদ্ধাদের প্রতিনিয়ত সাহস দিচ্ছেন, তখন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে। আমি এ ধরনের সমন্বয়হীন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। দিনের রাজধানীতে বাড়ছে ব্যস্ততা, গাড়ি ছুটছে, অফিস খুলছে। করোনার ভয়ে পাশ কাটিয়ে আপাত দৃষ্টিতে সব স্বাভাবিক মনে হলেও রাতের চিত্র তার উল্টো। স্বপ্ন ভাঙার কষ্ট বুকে চেপে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। এতদিনের চেনা শহর ছেড়ে আবারও ফেলে আসা গ্রামের পানে যাত্রা, পেছনে যে ভয়, হতাশা আর অনিশ্চয়তা। ফয়সাল মোর্শেদের রিপোর্ট, ছবি তুলেছেন নয়ন অরণ্য। প্রতিটা রাতের আঁধার শেষ হয় একটা সুন্দর ভোরের প্রত্যাশায়। মহামারী করোনা ভাইরাসের এই কঠিন সময়ে হয়তো একদিন চলে যাবে, কিন্তু দীর্ঘ বছরের যাপিত জীবন বা যাপিত অভ্যাস ছেড়ে আবার সবকিছু নতুন করে শুরু করার গল্পের পেছনে যে দীর্ঘশ্বাস আর হতাশা লুকিয়ে আছে তার খোঁজ পায় কজনা। খারাপ লাগবে, কিছুই করেন নাই। পেটে ভাত না থাকলে তো এই জায়গা বাড়িওয়ালারা ভাড়া, এই 2 মাসে ভাড়া পাইব, কিছু মাপ ঠাপ চাইয়া, কিছু কম টম দেয়া। তখন মধ্যরাত, রাজধানীর হাতির ঝিল, পাগলা মাজার গলি। দীর্ঘ 50 বছরের সংসার তখন পিকআপে তোলা প্রায় শেষ। মোহাম্মদ আলাল শরীফ শেষবারের মতো দেখে নিচ্ছেন সবকিছু। যে শহরে কেটেছে জীবনের এতগুলো বছর, ছেড়ে যাবার মুহূর্ত তাই ভীষণ বিষণ্ণতায় ঘেরা। 50 বছর যদি থাকি আমি, তারপরে শহরটা আমার নিজের হয় নাই। মহামারী করোনা ভাইরাস জীবনে যার প্রভাব ভয়ঙ্করতম, কিন্তু জীবিকায় তার প্রভাব কম কিসে। করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত তাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরাও। কেউ চাকরি হারিয়েছেন, কেউ বা বেতন পাচ্ছেন অর্ধেকেরও কম। তাই বাধ্য হয়েই অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও গ্রামে ছুটছেন অনেকেই। সবাই বাড়িতে কান্নাকাটি করতে আছে, এভাবে চলে যা। আমার মেয়ে এবছর এসএসসি পরীক্ষা দিতে পাশ করছে। ওর ইচ্ছে ছিল যে জন্ম ঢাকায় সবকিছু করব, এখন তো পারতে আসি না, কাজ কাম নাই। দেখা যায় যে এইখানে থাকলে ঘর ভাড়ার তো মাস শেষ হইলেই দিতে হয়, বাড়িতে গেলে ওই ঘর ভাড়ার টাকাটা দিয়েও তো নিজেরা চলতে পারবে। প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকায়ও। দীর্ঘদিনেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গ্রামের পানে মানুষ। কষ্ট তো অবশ্যই লাগবো, জন্ম জায়গায় ওখানে গিয়ে ওখানে দেখি আল্লাহ কি করে। খুব খারাপ লাগছে। আমি এই এলাকায় 13-14 বছর থাকি, খুব মায়া লাগতেছে এবং যাইতে ইচ্ছে করে না। তারপর এখন করোনার প্রভাবে যাইতেছি। ভাড়া দিতে না পারায় বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা। তার প্রভাবও কি কম পড়ছে? যাদের ভাড়ার টাকায় সংসার চলে, মাসের পর মাস ঝুলছে বাসা ভাড়ার বিজ্ঞাপন। শুধু নেই ভাড়াটিয়া। ভাড়া হচ্ছে না, ভাড়াটিয়ারা আসে না। এখন অনেকে দেশে চলে যেতেছে, ভাড়া দিতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য সমস্যা। করোনা উত্তর পৃথিবী হয়তো আবারও সুন্দর হবে, হয়তো পুনরায় নতুন করে বাঁচবে মানুষ। কিন্তু জীবনের এই বেলায় হঠাৎ পাওয়া ধাক্কা সামলে একদিন ঠিকই ঘুরে দাঁড়াবেন সবাই। আশা করাই যায়, কারণ আশায় বাঁচে মানুষ। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। করোনা রোগে পরীক্ষামূলক ওষুধগুলো কোনো প্রেসক্রিপশন ছাড়াই দেদারসে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন ফার্মেসিতে। বিশেষজ্ঞরা এর ভয়ানক পরিণতির আশঙ্কা করে বলছেন, স্পর্শকাতর এ ওষুধের যথেচ্ছ ব্যবহার হতে পারে মরণঘাতী। এইভাবে ওষুধ বিক্রি বেড়ে যাওয়ার পর এখন দায়সারা উত্তর দিয়ে ওষুধ প্রশাসন বলছে, প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বেচাকেনা নয়। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। ওরাডেক্সন, ডেক্সানেক্স, ডেকাসন কিংবা রোক্সাডেক্স এসব নামেই বাজারে প্রচলিত সংকটাপন্ন পরিস্থিতিতে ব্যবহৃত স্টেরয়েড ডেক্সামেথাসন। করোনা চিকিৎসায় এই ওষুধ কার্যকর এমন খবরের পরই হঠাৎই এর চাহিদা বেড়েছে। এ বিষয়ে খোঁজ নিতেই সরেজমিনে বিভিন্ন ওষুধের দোকানে সময় সংবাদ। ভাই ডেক্সামেথাসন পাওয়া যায়? না, ওটা এখন পাওয়া যায় না। ওটা কি শেষ হয়ে গেছে? ওরাডেক্সন 2 দিন পাতা ছিল, ওটা কালকে শেষ হয়ে গেছে। তারপর আজকে আবার অর্ডার দিয়েছি, বিকেলে আসবে। সংকট ও অস্বাভাবিক চাহিদার কথা বললেও বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ব্যবস্থাপত্র চায়নি ফার্মেসিগুলো। তবে 2-1 সচেতন বিক্রেতাও আছে এর মধ্যে। একজন লোকে বলতেছে ডেকাসনকে ফুরিয়ে গেছে। আমি বললাম যে না,
আপনার প্রেসক্রিপশন আছে কিনা, তখন বললো না, ডাক্তার আমাকে বলে দিছে। কোভিড-19 চিকিৎসায় আলোচনায় আসা অ্যান্টিপ্যারাসাইড আইভারমেকটিন, এইডস চিকিৎসার ফেভিপিরাভির, ইবোলা নিরাময়ের রেমডেসিভিরের চাহিদাও রয়েছে সমানভাবে। বিক্রেতারা বলছেন সংগ্রহকালে নানা অজুহাত দেখান ক্রেতারা। রাখার জন্যই, কারণ শুনি যে মার্কেট ওদা হয়ে যাচ্ছে, পাওয়া যাবে না। প্রেসক্রিপশন দেখে আমি ওনাকে দিচ্ছি, নাহলে আমি তো ভাবতাম যে প্রেসক্রিপশন না হলে তো আমি তো দিতাম। কি করবেন, এই দেশের মানুষের সাথে এমনই, কোনো কিছুর হেডিক পড়ে গেলে ওটা পিছনে লাগে। এই প্রয়োজনীয় ওষুধটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তারা ঘরে নিয়ে যাচ্ছে এবং আমাদের কাছে খালি হয়ে যাচ্ছে। কোনো প্রতিষেধক আবিষ্কৃত না হয় বিশ্বব্যাপী করোনা রোগীদের উপর নানা ধরনের ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অ্যান্টিভাইরাল সহ প্রায় 60 ধরনের ওষুধ। কিন্তু পরীক্ষামূলকভাবে ব্যবহৃত এসব ওষুধের সফলতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হয়ে ফার্মেসিগুলো থেকে তা সংগ্রহ করার যে হিড়িক, তাতে কতটা শঙ্কা দেখছেন চিকিৎসকেরা। মানুষজন ব্যবহার করছে, এটা পরিণতি ভয়াবহ হতে পারে, ভয়াবহ। এই যে ডেক্সামেথাসোন, এটা তো কোভিড-19 এর কোনো ড্রাগ না, এটা মাইল্ড মডারেট কেসে এবং ডাক্তারদের পরামর্শ ছাড়া নিলে ভয়ঙ্কর হতে পারে। এটা স্টেরয়েড, এটা সহজ ওষুধ নয়। ডায়াবেটিক কিটোসিস হয়ে, গ্যাস্ট্রিক আলসার রোগীদের ক্ষেত্রে পেট ফুটা বা পারফোরেশন হয়ে এবং ইনফেকশন ছড়িয়ে গিয়ে অনেক সময় সেপ্টিসিমামে মৃত্যুর কারণ হয়ে দেখা দিতে পারে। ওষুধ প্রশাসন বলছে স্পর্শকাতর এসব ওষুধ বেচা কেনায় কঠোর নজরদারি করা হবে এখন থেকেই। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড কোনো ওষুধই প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় না, এখন আরো স্ট্রিক্ট হয়ে গেছে। কোভিড মোকাবেলায় কাজ করে এমন ধারণা থেকে চাহিদা বেড়েছে অ্যাজমা ও শ্বাসকষ্টে ব্যবহৃত ওষুধগুলো। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী পূর্ব রাজাবাজার লকডাউনের পর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমার পরিবর্তে বরং বেড়েছে। সংক্রমণ রোধে ঘনত্ব বিবেচনায় পরীক্ষামূলক এলাকাটি লকডাউনের পর গত 9 দিনে আক্রান্ত হন 33 জন। বিশেষজ্ঞরা বলছেন লকডাউন সঠিকভাবে কার্যকরে গাফিলতির কারণেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষামূলকভাবে 9 দিন আগে লকডাউন করা হয় রাজধানীর পূর্ব রাজাবাজার। কিন্তু যে উদ্দেশ্যে লকডাউন, সেই সংক্রমণ বেড়েই চলেছে এলাকায়। লকডাউনের আগে পূর্ব রাজাবাজার এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 39 জন। এরপর গত 9 দিনেই আক্রান্ত হয়েছে 33 জন। এতে উদ্বিগ্ন এলাকাবাসী। চেষ্টা করে পারতাছে না, এটা তো ওনাদের গাফলতি আছে, কেন দিচ্ছে ঢুকতে, কেন দিচ্ছে বের হইতে। মেনে চললে, সচেতন ভাবে চলতে পারলে সেটা আমরা তো নেমে যাই, বাসা থেকে বের হয়ে আসি। পদক্ষেপ কঠোরভাবে থাকে তাহলে এটা অবশ্যই সবাই মেনে চলতে বাধ্য এবং আমরাও মেনে চলতে বাধ্য। বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন না হলে কোনোভাবেই আক্রান্তের সংখ্যা কমানো সম্ভব নয়। লকডাউন মানে একটা জায়গার সমস্ত লোককে গতিবিধি নিয়ন্ত্রণে আনা এবং সেখানে যতগুলা লোক পজিটিভ আছে আগের থেকেই আমরা জানি, তাদেরকে ওখানে আইডেন্টিফাই করা। এই ধরনের প্রচারণার সর্বস্ব কর্মকাণ্ড আমাদের কোনো উপকারে আসবে। এদিকে আইডিসিআর বলছে, যেহেতু পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে, এর সুফল পেতে 14 থেকে 21 দিন সময় লাগবে। ট্রান্সমিশন যতগুলো কেস আছে প্রত্যেকটা আইডেন্টিফাই করা এবং ট্রান্সমিশন চেইনটাকে ব্লক করে দেওয়া, এই করা হচ্ছে। স্বাভাবিকভাবেই 7 থেকে 10 দিনে ম্যাক্সিমাম ইনফেকশন সাইন সিম্পটমস দেখা যায়। সো রাজাবাজারের ঘটনা একদমই নর্মাল। সম্প্রতি রাজধানীর 45টি এলাকা করোনার সর্বোচ্চ ঝুঁকি হিসেবে রেড জোন চিহ্নিত করা হয়েছে। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী পূর্ব রাজাবাজারে আছেন রিপোর্টার মুন্নাফ রশিদ এবং চট্টগ্রামের 10 নম্বর ওয়ার্ডের উত্তর কাঠফুলি এলাকায় আছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমে যাচ্ছি মুন্নাফের কাছে। মুন্নাফ, কাজল, আপনি জানেন যে করোনার পরিস্থিতি বা করোনা মোকাবেলার জন্য সরকার কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে কিন্তু এলাকা ভিত্তিক যে লকডাউন, সেই লকডাউন কার্যক্রম কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে, এবং তারই অংশ হিসেবে পূর্ব রাজাবাজার যে এলাকা রয়েছে, এই এলাকাটি কিন্তু লকডাউন করা হয়েছে এবং এই এলাকাকে লাল এলাকা অর্থাৎ রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই রেড জোন হিসেবে যে চিহ্নিত করা হয়েছে, এর বাইরে কিন্তু ঢাকার আরও 45টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে যে রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। এবং এই যে পূর্ব রাজাবাজার এলাকায়, এখানে কিন্তু আজকে নবমতম দিনে এসে আমরা দেখেছি যে লকডাউনের যে পরিস্থিতি, সেখানে কিন্তু লকডাউন চলছে, তবে ভিতরের যে যারা বাসিন্দা রয়েছে তাদের কিন্তু একটা প্রবণতা রয়ে গেছে যে বের হওয়া, যে কোনো মূল্যেই তাদেরকে বের হতে হবে, এরকম একটা পরিস্থিতি এখানে কিন্তু তৈরি হচ্ছে। এবং আমরা দেখেছি যে
তারা ছোটোখাটো বিষয়েও তারা বের হতে চাচ্ছে, যেমন কলা কেনার জন্য বা বিভিন্ন ধরনের বস্তু কেনার জন্য, বার্গার কেনার জন্য, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু তারা বের হতে চাচ্ছে। তার এখানে যে ভলেন্টিয়াররা নিযুক্ত রয়েছেন সেই ভলেন্টিয়ারদের মাধ্যমে তারা কিন্তু এগুলো নিতে আগ্রহী হচ্ছেন না। এর বাইরে কিন্তু ভলেন্টিয়ারদের সাথেও যে সদ্ব্যবহার বা ভলেন্টিয়ারদেরকেও যে ভালোভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে এটিও কিন্তু হচ্ছে না। ভলেন্টিয়ারদেরকে বিভিন্নভাবে তারা হেনস্থা করছে এবং বিভিন্ন অবৈধ পানীয় বস্তু তাদের কাছে হচ্ছে, এরকম আমরা জানতে পেরেছি। এবং বলা হচ্ছে যে তাদেরকে বিভিন্ন ধরনের অর্ডারের মাধ্যমে, বিভিন্ন ধরনের ফোন কলের মাধ্যমে তাদেরকে অপ্রয়োজনীয় বস্তু তাদের কাছে চাওয়া হচ্ছে, ফলে তারা কিন্তু অনেকটা বিব্রতকর অবস্থার ভিতরে পড়ছে। এবং তারা বলছেন যে এই ধরনের সিচুয়েশন আসলে কোনোভাবেই মানার মতো না, কেননা তারা এখানে যারা রয়েছেন তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এখানে নিয়োজিত রয়েছেন। তারপরেও যারা আসলে এই ধরনের বস্তু চেয়ে থাকেন বা তাদেরকে বিব্রতকর পরিস্থিতির ভিতরে ফেলে দিচ্ছেন, তাদের বিষয়ে তারা কিন্তু একটু সচেতন হতে বলেছেন। এবং এই 9তম দিনে এসে পূর্ব রাজাবাজার এলাকায় আজ 9 দিনে, অর্থাৎ লকডাউনের যে 9 দিন, এই 9 দিনে 33 জন নতুন আক্রান্ত হয়েছেন এবং এর আগে ছিল 39 জন, অর্থাৎ আক্রান্তের সংখ্যাও কিন্তু তেমন কমছে না। তো এই ছিল আমার কাছে এই পূর্ব রাজাবাজার এলাকার সবশেষ খবরাখবর। আমরা আরও কিছু খবরাখবর জানতে চলে যাব চট্টগ্রামে আমাদের সহকর্মী পার্থর কাছে। ধন্যবাদ মুন্না। আমরা এখন আছি চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায়। চট্টগ্রামে যে 10টি ওয়ার্ড রেড জোন করা হয়েছে তার মধ্যে এটি একটি ওয়ার্ড এবং এই ওয়ার্ড থেকেই কিন্তু লকডাউন শুরু হয়েছে। আজকে 3য় দিনের মতো এই ওয়ার্ডে লকডাউন চলছে। তবে আমরা এই ওয়ার্ডে লকডাউন চলাকালীন অবস্থায় সকাল থেকে যে অবস্থা দেখছি সেটি হচ্ছে সাধারণ মানুষের প্রচণ্ড ভোগান্তিতে পড়েছে এবং প্রচণ্ড ক্ষোভও রয়েছে। আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে বা এলাকায় যারা মানুষজন রয়েছে তারা বলছে এই এলাকার লকডাউন শুরু হওয়ার আগে মেয়র কিংবা এলাকার কাউন্সিলের পক্ষ থেকে যে ধরনের কথা বলা হয়েছিল, লকডাউন চলাকালীন অবস্থায় যে পরিবারের খাবারের দরকার হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দরকার হবে, কিংবা কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়ার যে কথাগুলো বলা হয়েছিল তারা কেউই কিছু পাচ্ছে না। অনেকটা বাধ্য হয়ে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, যারা নিম্নয়ের মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু ঘর থেকে বের হয়ে আসছে তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করে। যাদের ঘরে খাবার নেই তাদেরকে কিন্তু খাবারের জন্য বের হয়ে আসছে। আসলে লকডাউন যদি ঠিকমতো পালন করতে হয়, এখানকার মানুষজন বলছে অবশ্যই স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে তাদের ঘরে ঘরে কিন্তু খাবার পৌঁছে দিতে হবে। তবে আমরা যে বিষয়টি গত 3 দিন ধরে আসছে এবং আজকে সকাল থেকেও দেখছি এলাকার মানুষের বলছে এলাকার কাউন্সিলর খাবার পৌঁছে দিচ্ছে, কিন্তু আমরা আসলে কাউকে দেখিনি খাবার পৌঁছে দিতে। সেক্ষেত্রে এলাকায় যে লকডাউন করা হয়েছে 20টি প্রবেশ মুখ আছে, 14টি মুখ বন্ধ করা হয়েছে বাস দিয়ে, কিন্তু সকাল থেকে যেটি আমরা দেখেছি বাইরে থেকে মানুষ এলাকায় প্রবেশ করছে আবার ভিতর থেকে মানুষ বাইরে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে দুপুরের পর থেকে হয়তো প্রশাসনের কিছুটা নজরদারি বাড়লো। আমরা দেখেছি সাধারণ মানুষের যেটি অভিযোগ, তাদের যে সেবাগুলো পাওয়ার কথা ছিল তারা কোনো ধরনের সেবা কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছে না। যদি এই আর কয়েকদিনের মধ্যে তাদের পরিপূর্ণ সেবা নিশ্চিত করা না হয় তাহলে লকডাউন ভেঙে তারা অবশ্যই ঘর থেকে বের হবেন, সেটি তারা বলছেন। এবং কোনোভাবে পরিবার পরিজন নিয়ে তারা না খেয়ে দিন কাটাতে পারবে না। সেক্ষেত্রে তারা বলছেন যারা চট্টগ্রাম যারা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ রয়েছেন তারা যদি তাদের পরিপূর্ণ সেবা বাস্তবায়ন করে তাহলে অবশ্যই তারা ঘরে থাকতে চায়। এবং তাদের যে এলাকায় কিন্তু আমরা জানি 13 জুন পর্যন্ত 145 জন আক্রান্ত হয়েছিল, 7 জন মারা গেছে। তো সেক্ষেত্রে তাদের যদি পরিপূর্ণ সেবা নিশ্চিত করা যায় তাহলে পরিপূর্ণভাবে লকডাউন পালন করা সম্ভব হবে, সেটি আমাদেরকে বলছে উত্তর কাট্টলী এলাকার এলাকাবাসী। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। লকডাউন এলাকাগুলো সবশেষ অবস্থা জানাতে চট্টগ্রাম থেকে পার্থ এবং রাজধানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ। এদিকে যাত্রী সংকট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা নোয়াখালী রুটের সোনার বাংলা উপকূল এক্সপ্রেস ট্রেন শনিবার থেকে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে মহাপরিচালক জানান এই দুটি ট্রেন যে এলাকায় যাতায়াত করে সে এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে রেড জোন দিয়ে চলাচলকারী ট্রেনের সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি। মহাপরিচালক বলেন এসব এলাকা দিয়ে ট্রেন চলাচলে একদিকে যাত্রী সংখ্যা যেমন কমেছে, অন্যদিকে রেল কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। এই মুহূর্তে অন্য রুটেও ট্রেনের সংখ্যা বাড়াতে রেলওয়েকে নিরুৎসাহিত করা হয়েছে বলে জানান তিনি। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর 31 মে 19টি আন্তনগর ট্রেন দিয়ে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। এই দুই জায়গায় রেড জোন আছে এবং রেড জোন সেখানে লোকজন যাতায়াত করতেছে না। আমরা নিরুৎসাহিত পরিস্থিতি আমরা অবজার্ভ করতেছি। তো আমরা যখন চালু করলাম তখন তো ঠিক ছিল, চাহিদা নয় চাহিদা সব পরিস্থিতির উন্নতি হলে আবার আমরা চালাবো না তা না। টানা ভারী বর্ষণে কক্সবাজারে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসকারীরা বলছেন কোথাও মাথা গোঁজার ঠাঁই না থাকায় পাহাড়ই তাদের আশ্রয়স্থল।
তবে ঝুঁকিতে থাকা বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বর্ষা মৌসুমে টানা ভারী বৃষ্টিপাত, সাগর উত্তাল, 3 নম্বর সতর্কতা সংকেত জারি। গত কয়েকদিন ধরে কক্সবাজারে চলছে এই অবস্থা। সর্বোচ্চ 307 মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। তাই পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। টানা কিছুদিন যদি বৃষ্টিপাত হয় তাহলে পাহাড়গুলো কিছুটা আগলা হয়ে পড়ে, আর লাস্ট 2 দিন যে ভারী বৃষ্টিপাত হচ্ছে এটির কারণে আমাদের পাহাড় ধসের সম্ভাবনা আছে। জেলায় ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে 62টি, যেখানে বসবাস করছে লক্ষাধিকের বেশি মানুষ। তারা বলছে স্থায়ী কোনো বাসস্থান না থাকায় অভাব অনটনের কারণে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়েই বসবাস। গরিব লোক আমাদের কোনো চেষ্টা কোনো জানা সম্মুখীন নাই, আমরা পাহাড়ে থাকি। এখানে স্থানীয় হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আসলে চলে যায় আর কি। ঝুঁকির জন্য আমরা চলে যাচ্ছি বেশি বৃষ্টি হলে। বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কার কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করে বসবাসকারীদের সচেতন করছে ফায়ার সার্ভিস। বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে আমরা অ্যাওয়ারনেস করার জন্য, মাইকিং করার জন্য ফায়ার সার্ভিসের টিম সকাল বিকেল নেমে যায়। স্কুল বা কলেজ বা মাদ্রাসায় আমাদের জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক ওইখানে তাদেরকে হস্তান্তর করি। জেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এখান থেকে উঠতে চায় না তাদেরকে এখান থেকে সরানোর ব্যাপারে আমরা তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদেরকে বুঝিয়ে আমরা সরিয়ে নিচ্ছি। কক্সবাজার শহর সহ 60টি উপজেলাতে গত 10 বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 2 শতাধিক মানুষের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে কোথাও কোথাও নদী ভাঙন দেখা দিয়েছে। এই অবস্থায় চলতি মাসের শেষে আগাম বন্যার আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। গত কয়েকদিন ধরেই পানি বাড়ছে ব্রহ্মপুত্র সহ কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীতে। ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্ট ও নুনখাওয়া পয়েন্টে পানি বেড়েছে। এরই মধ্যে চরাঞ্চলের বেশ কিছু গ্রামে পানি উঠতে শুরু করেছে। চলতি মাসের শেষ দিকে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। টানা কয়েকদিনের বৃষ্টিতে গাইবান্ধায় প্রায় সব নদ নদীর পানি বেড়েছে। এতে আতঙ্কে রয়েছেন বন্যা কবলিত এই এলাকার মানুষ। সিরাজগঞ্জে নদী ভাঙনের আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই বন্যার আশঙ্কায় দিশেহারা যমুনার তীরবর্তী মানুষ। আগামী কয়েকদিন যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। চীনের বাজারে নতুন করে বাংলাদেশের 5161টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে দেশটি। 1 জুলাই থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে। এই সুযোগকে বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন ব্যবসায়ীরা। চীনের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে এই অঞ্চলে চীনের পণ্য আমদানির বড় ক্রেতা বাংলাদেশ। তবে বাংলাদেশ থেকে চীনে পণ্য রপ্তানির গতি খুব একটা বাড়ছিল না। এবার চীনের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির পথ আরও উন্মুক্ত হলো। সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা চেয়ে দেশটিকে চিঠি দেয় বাংলাদেশ সরকার। এ অনুরোধের প্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন 16 জুন এ নোটিশ জারি করে। এ শুল্কমুক্ত সুবিধা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। চীনের এই সুযোগ বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে মনে করে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। করোনা মহামারী পরবর্তী যে বিশেষ বাণিজ্যিক এবং অর্থনৈতিক মন্দার সময়, যেখানে আমাদের পণ্যের নতুন বাজার খোঁজা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল, ঠিক এরকম একটা সময়ে চীনের এই মহৎ উদ্যোগ আমাদেরকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিবে। এ সুযোগকে রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত মন্তব্য করে বাণিজ্য সচিব বলেন, এতে বাংলাদেশের রপ্তানি ক্ষমতা বাড়বে বহুগুণ। অর্থনৈতিক কূটনীতির এই পদক্ষেপ অন্য দেশের সঙ্গে সম্পর্ক প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি। চীনের বাজারে শুল্কমুক্ত এই সুবিধার কারণে তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য যেমন লাইট ইঞ্জিনিয়ারিং, লেদার গুডস এবং ফুটওয়্যার এবং অ্যাগ্রো ওয়েস্ট যে প্রোডাক্টগুলো আছে, এগুলোর রপ্তানি বেশ বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।
2018-19 অর্থ বছরে বাংলাদেশ চীনে 83 কোটি ডলারের পণ্য রপ্তানি করে। বিশেষ করে কাঁচা চামড়া, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক সহ কাঠের আসবাবপত্র উল্লেখযোগ্য। বাংলাদেশে উৎপাদিত প্রক্রিয়াজাত চামড়া 60% বেশি রপ্তানি হয় চীনে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রভাবে ব্যাংকগুলোতে কমেছে মুনাফা, বেড়েছে তারল্য সংকট, যুক্ত হয়েছে প্রণোদনা বন্টনের সুষ্ঠু ব্যবস্থাপনার নতুন চ্যালেঞ্জ। এই অবস্থায় ঋণ খেলাপিদের ব্যাপারে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ বিশ্লেষকদের। অর্থনীতিবিদরা বলছেন, সংকট উত্তরণে বিনিয়োগের নতুন বাজার সৃষ্টির কোনো বিকল্প নেই। মামুন আবদুল্লাহ রিপোর্ট। কোভিড-19 আঘাতের আগেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল দেশের ব্যাংকিং খাত। করোনায় আরও নড়বড়ে এই খাত। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত খাতসমূহকে পুনর্গঠন করতে ঘোষণা দেওয়া হয়েছে 1 লাখ কোটি টাকার বেশি প্রণোদনা। 9% সুদে শিল্প ও রপ্তানিমুখী খাত ছাড়াও বিভিন্ন খাতে এই প্রণোদনা বন্টনের দায়িত্ব ব্যাংকগুলোর কাঁধেই। ব্যাংকের নির্বাহীরা বলছেন, এরই মধ্যে বেড়েছে তারল্য সংকট, কমেছে বৈদেশিক মুদ্রায়। সরকার যে 1,03,000 কোটি টাকা যে প্রণোদনা বাজেটটা দিয়েছে, সেটা বাস্তবায়ন করা একটা চ্যালেঞ্জ। এক্সপোর্ট কমে যাচ্ছে, স্লোথ হয়ে গেছে এক্সপোর্ট, যেখান থেকে আমাদের একটা ভালো ফরেন এক্সচেঞ্জ আর্ন করতাম আমরা। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, করোনাকে পুঁজি করে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে ঋণ খেলাপিরা। তাই ব্যাংকগুলোকে থাকতে হবে সর্বোচ্চ সতর্ক। এর ফলে যাতে আমাদের এনপিএলটা বেড়ে না যায়, যেহেতু মরাল হ্যাজার্ড বলে যে কথাটা আছে, অর্থাৎ অনেকে এটাকে ব্যবহার করে টাকা না ফেরত দেওয়ার সম্ভাবনা আছে। ব্যাংকাররাও মরাল হ্যাজার্ড ব্যবহার করে যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করার কথা রিকভারের ক্ষেত্রে, সেটা যদি তারা না করেন, তবে কিন্তু এনপিএল একটা পরবর্তী সময়ে একটা বড় সমস্যা হতে পারে। এদিকে তারল্য সংকট মোকাবেলা এবং আয়ের উৎস বাড়াতে নীতি সংস্কারের পাশাপাশি দেশীয় বাজার নির্ভর শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ব্যাপারে মনোযোগ বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। রপ্তানি খাতের স্বাভাবিক অবস্থায় ফেরত যাওয়াটা সময় সাপেক্ষ ব্যাপার। ফলে দেশীয় বাজার নির্ভর শিল্পকে কেন্দ্র করে ব্যাংকের ঋণ ব্যবস্থা এবং অন্যান্য কার্যক্রমকে ভাবতে হবে। সঞ্চয়ের উপরে যে সুদ দেওয়া হয় আর ঋণের থেকে যে সুদ পাওয়া যায়, সেইটার যে গ্যাপ, আমরা যেটাকে স্প্রেড বলি, সেই স্প্রেডের জায়গাটা কমিয়ে আনতে এফিসিয়েন্সি বাড়ানোর দিকে নজর দিতে হবে। ভালো ঋণ গ্রহীতাদের সুদের উপর দেয়া 10% ছাড় বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুমে কেনাবেচায় জমে উঠেছে নওগাঁর আমের আড়তগুলো। ল্যাংড়া, খিরসাপাত, নাগফজলি ও আম্রপলি আমের আমদানি বেড়েছে বাজারে। আমের ভালো দাম পাওয়ায় খুশি বাগান মালিকরা। এবারও প্রায় 1000 কোটি টাকার আম বেচা কেনার আশাবাদ স্থানীয় ব্যবসায়ীদের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। গাছ থেকে নামানো আম বিভিন্ন যানবাহনে করে বিক্রির জন্য আনা হচ্ছে নওগাঁ সাপাহারে পাইকারি বাজারে। সড়কের দুপাশে সারি বেঁধে চলছে ক্রেতা বিক্রেতার হাকডাক। সুস্বাদু জাতের খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ, নাগফজলি ও আম্রপলি আমের সমারোহ বেড়েছে। এবার আমের কাঙ্ক্ষিত দর পাওয়ায় খুশি বাগান মালিকরা। খিরসা আম নিয়েছি, বাজার মোটামুটি ভালোই। আম 2800 থেকে 3000 বলতেছে। অনেক অনেক আমের দাম পাচ্ছি আমরা। ন্যাংরা আমের দাম 18 থেকে 2000, 2200 পর্যন্ত আমরা পাচ্ছি। এরকম দাম পারে আমরা খুশি হব। প্রতিমন ল্যাংরাম 1800 থেকে 2000, খিরসাপাত 2800 থেকে 3200 টাকা, নাগফজলি 1900 থেকে 2000 ও আম্রপলি বিক্রি হচ্ছে 2500 টাকায়। আমের ধরনটা মোটামুটি ভালোই আছে, কিন্তু আমের সংখ্যা কম, বাজারে খুব কম আসতেছে, এই জন্য দাম বেশি। কিন্তু আমরা যেখানে নিয়ে বিক্রি করতেছি ওইখানে দাম পাওয়া যাচ্ছে না। গতবারের তুলনায় এবার অনেক বেশি বিধায় আমাদের এই এলাকার, অত্র এলাকার কৃষকের আমটা পোষায় যাচ্ছে। আমের দর বেশি পাওয়ায় এবার জেলায় প্রায় 1000 কোটি টাকার বেচাকেনা হবে বলে আশা ব্যবসায়ী সমিতির নেতার। আমের বাজার খুব ভালো যাচ্ছে। গতবারে যা আম কিনা বেচা হয়েছে তার থেকেও এবারে অনেক বেশি বেচা কিনা হবে এবং অনেক বেশি টাকা পাবে কৃষকেরা। এবার নওগাঁয় 25,000 হেক্টর বাগান থেকে 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নীতিমালার কারণে প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছেন উত্তরাঞ্চলের প্রান্তিক খামারিরা। করোনা বিপর্যয় থেকে কৃষি খাতকে রক্ষায় প্রধানমন্ত্রী ঘোষিত 5000 কোটি টাকার মধ্যে ডেয়ারি শিল্পের জন্য উপবরাদ্দ রয়েছে 1100 কোটি টাকা। ছোট খামারিদের অভিযোগ, নীতিমালা শিথিল বা পরিবর্তন করা না হলে ঋণ সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। মহামারী করোনার কঠিন সংকটের মুখে উত্তরাঞ্চলের খামারিরা। একদিকে চাহিদার পাশাপাশি কমেছে দুধের দাম, আরেকদিকে পশু খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি দিশেহারা করে তুলেছে এ অঞ্চলের খামারিদের।
করোনাকালীন বিপর্যয় থেকে পুরো কৃষি খাতকে রক্ষায় প্রধানমন্ত্রীর 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছিল খামারিদের মনে। মোট বরাদ্দের মধ্যে ডেইরি শিল্পের জন্য রয়েছে 1,100 কোটি টাকা, কিন্তু নীতিমালার কারণে সেই স্বস্তি উবে গেছে কর্পূরের মতো। খামারি যদি 5 লক্ষ টাকা ঋণ নেয় তাহলে তাকে 30,000 টাকার উপরে আর কি এর কিস্তি দিতে হবে। তো খামারি দুধ বিক্রি করবে কি আর কিস্তি দিবে কি? যেহেতু আপৎকালীন সময়ের ঋণ, এটাতে আপনার এইটাকে পরিশোধ করতে গেলে একটু দীর্ঘ সময় দেওয়ার প্রয়োজন আছে। পশুখাদ্য ক্রয় ও শ্রমিক মজুরির জন্য চলতি মূলধন হিসেবে ঋণ বিতরণের নির্দেশনা থাকায় নিজেরা খাদ্য তৈরি করে পশুদের খাওয়ান এমন ছোট ছোট খামারিরা বাদ পড়ার আশঙ্কায় রাস্তায় নেমেছেন। 1 লিটার দুধ উৎপাদন করতে 33-35 টাকা খরচ হয়। যে ভুসি ছিল 900 টাকা, সে ভুসি হচ্ছে 1500 টাকা। যে ফিট ছিল 650, সেটা হচ্ছে 700 টাকা। আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। দুধের দাম বাড়ে নাই, দুধ নেয় না, দুধ ফেলে দিতে হয়। সরকার প্রণোদনা দিছে, কিন্তু বিভিন্ন অফিসারের কারণে আমরা সেটা পাচ্ছি না। খামারিদের শর্ত শিথিলের দাবির সঙ্গে একমত প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রান্তিক খামারিদের এই সুযোগটা দেওয়া হয়, এইটা কিন্তু পোল্ট্রি এবং ডেইরি অ্যাসোসিয়েশনের তাদের দাবি। প্রণোদনার যে সুযোগটা, সময়টা বাড়ানো হয় এবং শর্ত যেন আরো শিথিল করা হয়। ঋণের বিপরীতে মর্টগেজ এবং 18 মাসের ঋণ পরিশোধের শর্ত শিথিল করা না হলে কেবল বড় খামারিরাই এই সুবিধা পাবেন, আর ছোট খামারিরা হবেন বঞ্চিত। একথাও স্বীকার করছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোভিড-19 পরীক্ষামূলক ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে দেদারসে, যথেচ্ছ ব্যবহারে বাড়ছে ঝুঁকি, ওষুধ প্রশাসনের দায় সারা জবাব। করোনা 2-3 বছর থাকার দাবি করেও প্রস্তুতিতেই আটকে আছে স্বাস্থ্য অধিদপ্তর। শুরু থেকে পর্যাপ্ত ব্যবস্থা না নেয় দিতে হচ্ছে মাশুল, বলছেন বিশেষজ্ঞরা। এই 2 মাসে ভাড়া পাইব, কিছু মাপ ঠাপ চাইয়া, কিছু কম ফোন দিয়া যাইতে ইচ্ছে করে, তারপর এখন করোনার প্রভাবে যাইতেছি। করোনার প্রভাবে চাকরি হারিয়ে রাতের আধারে ঢাকা ছাড়ছেন অনেকে, দিতে পারছেন না বাড়ি ভাড়াও, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। নতুন করে বাংলাদেশে 5,000-এর বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিল চীন। কার্যকর 1 জুলাই থেকে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। এবং টানা ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা, মাথা গোঁজার ঠাঁই না থাকায় ঝুঁকি নিয়ে থাকছেন অনেকে। উত্তরাঞ্চলে বেড়েছে নদ নদীর পানি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।